হঠাৎই অলির মনে হলো কারা যেন তার পাশে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। সে চোখ খুলতেই দেখে তার পাশে দাঁড়িয়ে সেই লোকগুলো যাদের কিছুক্ষণ আগেই সে দেখেছিল ক্ষুব্ধ সাপের মতো ফোঁসফোঁস করছে। এবার তারা একটু একটু করে আরো কাছে আসতে লাগলো অলির। অম্বরীশ তখন অঘরে ঘুমিয়ে। সে প্রাণপণ চেষ্টা করল চিৎকার করে তাকে ডাকার, কিন্তু তার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল, ঠিক যেন প্যারালাইজড রোগী। কোনো অদৃশ্য শক্তি তার শরীরের সমস্ত বল শোষণ করে নিয়েছিল। চিৎকার তো দূরে থাক, হাতের আঙুল নাড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না। মনে মনে একবার ভাবল, তাহলে কি কিছুক্ষণ আগের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটবে? এক সর্বনাশের আশঙ্কা তার মনে এলো। ঠিক তখনই ওদের একজন তার দুহাত বাড়ালো অলির সন্তান দুটোর দিকে। এই সময় তার নজর পড়ল লোকটার হাতের দিকে। আলখাল্লার হাতা থেকে বেরিয়ে এসেছে লালচে রঙের হাত। হ্যাঁ, লালচে রং। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। গৃহপ্রবেশের অনুষ্ঠান সেরে অম্বরীশ ও তার সন্তান সম্ভবা স্ত্রী অলি এসে উঠল তাদের কলকাতার নতুন বাড়িতে। বাড়িটা এক কথায় অম্বরীশের স্বপ্নের বাসভবন। সামনে চওড়া উঠান, ছোট্ট বাগান আর অদ্ভুত উঁচু দুটো নারকেল গাছ। কিন্তু একদিন হঠাৎই ব্যবসায়িক সূত্রে অম্বরীশের নেপাল যাওয়ার প্রয়োজন পড়ল। অলি, আচ্ছা শোনো, একটা জরুরি কাজে নেপাল যেতে হচ্ছে আমাকে। দুদিনের মধ্যেই বেরোতে হবে। এখন আমার তো এই অবস্থা, যখন তখন। আমি জানি, কিন্তু না গেলেই যে নয়। আমি তোমার দেখাশোনার জন্য একজন আয়া ঠিক করে দিচ্ছি। একদম চিন্তা করবে না, কেমন? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। অম্বরীশ আর অলির দুজনেরই মা বাবা নেই। দু একটা দুঃসম্পর্কের আত্মীয় আছে বটে, কিন্তু এই মুহূর্তে অলির দেখাশোনা করার জন্য তাদের এখানে আসা সম্ভব নয়। তাই সে তার ভবিষ্যতের অনুপস্থিতির দিনগুলোতে অলির দেখাশোনা করার জন্য একজন আয়া ঠিক করে দিয়ে নেপাল চলে গেল। নেপালে এসে প্রায় এক সপ্তাহ কেটে গেছে। যে কারণে আসা সেই কাজকর্মগুলো ভালোই ভালো মিটে গেছে। পরদিন 9টার সময় ত্রিভুবন এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইট ছাড়বে। বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো। পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি। অলি বলেছিল আসার সময় সে যেন তার জন্য ভুট্টার চকলেট আর নেপালি অলংকার করা ঢাকনাওয়ালা চায়ের পেয়ালা নিয়ে আসে। আসান নেপালের নামকরা বাজার, সেখান থেকে অনেক কিছুই কিনেছে সে। নতুন ঘরটা সাজাবার জন্য টুকিটাকি জিনিসপত্র থেকে সস্তায় কয়েকটা বই, চাদর, ভবিষ্যতে সন্তানের জন্য কিছু খেলনাপাতি, আরো কত কি। অলির জন্য ভুট্টার চকলেটও কিনেছে। তবে অনেক খুঁজেও সে নেপালি কারুকার্য করা পেয়ালাটা পায়নি। 3-4টে বড় বড় দোকানে ইতিমধ্যে সে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পায়নি, স্টক শেষ। অম্বরীশ হতাশ হয়ে চলেই যাচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। রাস্তার এক পাশে ধোঁয়াচ্ছন্ন অন্ধকার গলিটার দিকে তার চোখ গেল। চোখ দুটো ছোট করে দৃষ্টি বর্ধিত করে সেই গলির ভেতরটা দেখার চেষ্টা করল। ধূম ধোঁয়াশা অন্ধকার গলির মধ্যে দেওয়ালের এক পাশে অস্পষ্ট কিছু একটা দেখা যাচ্ছিল। সন্তর্পণে সে পা বাড়ালো সেদিকে। আরেকটু ভেতরে যেতেই একটা কেরোসিন বাতির টিমটিমে আলোয় দেখল সেই অন্ধকারে কিছু অংশ ভেদ করে মুখ উঁচিয়ে রয়েছে গুমটির তেরপলের ছাউনি। হ্যাঁ, একটা গুমটি দোকান, কিন্তু দোকানের মালিক নেই। অম্বরীশ হাঁক দিতে যাবে, এমন সময় চারিদিকে নিস্তব্ধতার অকস্মাৎ অবসান ঘটল। একটা পাতলা কর্কশ গলা গুমটিটার ভেতর থেকে ভেসে এলো।
কি চাই? একটু পরেই সেই চোখ ধাঁধানো ছটার মধ্যে থেকে একটা অবয়বকে আসতে দেখা গেল। মধ্যযুগের সুলতান বাদশাদের মতো নানা রঙের পাথরের কাজ করা লাল আলখাল্লা পরিহিত এক বৃদ্ধ কিছুটা সামনে ঝুঁকে পড়ে একটা বাঁকা লাঠিতে ভর করে ঠক ঠক শব্দে এগিয়ে এলো। নেপালি বৃদ্ধর চোখে মুখে বার্ধক্যের বলিরেখা স্পষ্ট। কপালের চামড়া জড়ো হয়ে অসংখ্য ঢেউ খেলানো রেখা ফুটিয়ে তুলেছে। বয়সের জেরে পিঠ কুঁজো হয়ে গিয়েছে। বৃদ্ধর ছোট্ট টানাটানা চোখের পাতাগুলো এতখানি ঢেকে ফেলেছিল যে চোখ দেখাই যাচ্ছিল না প্রায়। আবার জিজ্ঞেস করল বৃদ্ধ, নেপালি নকশা কাটা ঢাকনাওয়ালা পেয়ালা হবে? ওই শোপিস আর কি। বৃদ্ধ আধবোঝা চোখে তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকল। কিছু না বলে লাঠি হাতে আবার ঠক ঠক করতে করতে যেদিক দিয়ে এসেছিল সেদিকেই অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে পুনরায় বৃদ্ধর আবির্ভাব প্রত্যক্ষ করল অম্বরীশ। জরাজীর্ণ হাতে সে একটা পেয়ালা বাড়িয়ে দিয়ে বলল, দেখো এরকম। কালো রঙের উপর সোনালী রঙের নকশা কাটা, ঢাকনাতেও নেপালি ভাষায় কি সব অক্ষর অলঙ্কৃত করা। গ্লেজের একটা পরত থাকায় সেটার চকচকে ভাবটা চোখে লাগার মতন ছিল। খুব চলবে। বিস্ময় বিস্ফারিত চোখে প্রফুল্লের সাথে বলে উঠল অম্বরীশ। বৃদ্ধর কাছ থেকে পেয়ালাটা নেওয়ার সময় তার হাত বৃদ্ধর হাত একটু ছুঁয়ে যায়। সাথে সাথে তার সারা শরীর শিরশিরিয়ে একটা শীতল অনুভূতি বয়ে যায়। মনে মনে ভাবল, কি ঠান্ডা হাত রে বাবা। মনে হলো যেন শুষ্ক কার্বন ডাই অক্সাইডে হাত ঠেকল। পেয়ালাটা হাতে নিয়ে সেটাকে বেশ করে নেড়েচেড়ে দেখতে লাগল। একটা স্বভাব ফৌজি লোকেদের সব জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করে তবে সেটা সম্বন্ধে সিদ্ধান্ত নেবে। বিশেষ করে অম্বরীশের এই সন্দেহবাতিক খুঁতখুঁতে স্বভাবের জন্য অলি তার সঙ্গে বেশ কয়েকবার ঝগড়াও করেছে। তবু অভ্যাস কি আর এত সহজে যায়? পেয়ালাটা বেশ মনে ধরেছে তার। সেটার উপর থেকে চোখ যেন ফেরানোই যায় না। রূপ রং কেমন যেন এক মায়াবী মাদকতায় ভরা। পছন্দ না হয়ে কোনো উপায় নেই। আরও বেশ কিছুক্ষণ সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে বৃদ্ধকে সেটার মূল্য জিজ্ঞেস করল। আচ্ছা, এটার দাম কত? পয়সা দিয়ে কি এর দাম মেটানো যায়? চাপা কর্কশ ক্ষীণ হাসি হেসে বলল বৃদ্ধ। টাকা লাগবে না? তাহলে কি লাগবে? অবাক হয়ে জিজ্ঞাসা সূচক সুরে বলল অম্বরীশ। সময় এলেই বুঝতে পারবে। বৃদ্ধর এই রহস্যময় উক্তিটায় তার কেমন একটা খটকা লাগল। বৃদ্ধ কি উন্মাদ, নাকি এর পিছনে কোনো কুমতলব লুকিয়ে আছে? সে কিছু বলতে যাবার আগেই বৃদ্ধ চলে যাচ্ছিল। সে আবারও জিজ্ঞেস করল, এই যে শুনুন, কত কি দেবো এটার জন্য বলে যান। বললাম তো কিছু লাগবে না, যাও এখান থেকে। দোকানের ভিতরের অন্ধকার অংশটা থেকে গমগম করে ভেসে এলো। অযাচিত এই পাওনায় অম্বরীশ যে নিজেকে লাভবান বোধ করল না, তা অবশ্য বললে ভুল বলা হবে। দোকানের সামনে থেকে পাশে সরে এসে পেয়ালাটাকে ব্যাগবন্দি করল। ফেরার জন্য উদ্যত অম্বরীশের এমন সময় চোখ পড়ল একটা জিনিসে। গুমটির পাশের দেয়ালে সাঁটা একটা সাইনবোর্ড। সে একটু অবাক হলো, কারণ আসার সময় এটা ছিল না, বা হয়তো সে খেয়াল করেনি। আদ্যিকালের পুরনো হলদেটে একটা সাইনবোর্ড। বেশিরভাগ অংশই মরচে পড়ে গিয়েছে। যা লেখা ছিল তার অধিকাংশে এমন মরচে ধরেছে যে সেসব পড়বার অবস্থায় নেই। তবে ভালো করে লক্ষ্য করলে বর্ণিত অক্ষরগুলোর অবশিষ্টাংশ দেখে ঠাহর করা যায় সেগুলো নেপালি ভাষায় লেখা, যদিও তার কোনোটাই বোধগম্য নয় অম্বরীশের কাছে। লেখাগুলোর ঠিক নিচে
প্রথম বন্ধনীর মধ্যে ইংরেজি অক্ষরে ছোট্ট করে 2 লাইন লেখা। প্রথম লাইনটা কোনোভাবে বোঝা যাচ্ছিল কিছু কিনতে বারণ করছে, কিন্তু পরের লাইনের মূল কারণের জায়গাটা মরচে ধরে লেখাগুলো একেবারে উঠে গেছিল। বোঝা জো নেই। এই লেখা যে এই গুমটি দোকানকেই উদ্দেশ্য করে লেখা, সেটা তার বুঝতে বাকি রইল না। কিন্তু কেন এই দোকান থেকে কিছু কিনতে বারণ করছে? দূরের পর্বতের কোলে সূর্য ঢলে পড়েছে। চারিদিকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছে শেষ বিকেলের রাঙা আভার চাদর। আর কিছুক্ষণ পরেই অবশিষ্ট এই আলোটুকুর পরিসমাপ্তি ঘটবে। চুপ করে চারিদিক ছেয়ে নেমে আসবে অন্ধকার। অম্বরীশ গলি থেকে বাইরে বেরিয়ে এলো। পরদিন অম্বরীশের বাড়ি পৌঁছতে বিকেল 5টা গড়িয়ে এলো। সদর দরজার সামনে এসে এক দীর্ঘ স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। তার শখের বাগান, স্বপ্নের বাড়ি, সকলে যেন একসাথে তাকে আহ্বান জানাচ্ছিল। বৃহদাকার নারকেল গাছ দুটো দৈত্যের মতো দাঁড়িয়েছিল, যেন তারা অম্বরীশের দ্বাররক্ষী। ডোরবেলটা 2বার বাজিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে এক পরিচিত মধুর কণ্ঠস্বর ভেসে এলো। সে ডাক তার ক্লান্তি ভরা শরীরে নবপ্রাণে সঞ্চার করল। দরজা খুলতেই সে প্রায় ঝাঁপিয়েই অলিকে আলিঙ্গন করল। আহা, ছাড়ো এবার, ভিতরে এসে হাত পা ধুয়ে নাও, তোমার প্রিয় খাবার বানিয়েছি। আহা, তোমার শরীরের এই অবস্থায় তুমি এত খাটতে গেলে কেন? মাসি কোথায়? যা, খাটুনি হলো বুঝি? আয়া মাসি এতদিন আমার খুব যত্ন করেছে। যাও, ব্যাগপত্রগুলো ঘরে রেখে ফ্রেশ হয়ে নাও গিয়ে। যাও। খাওয়া দাওয়া সেরে অম্বরীশ চকোলেটের প্যাকেটটা আর উপহারটা অলিকে দিল। চকোলেট পেয়ে সে ঠিক ছোট্ট খুকির মতো আহ্লাদী হয়ে পড়ল। কিন্তু তার চোখকে আকর্ষণ করে সেই পেয়ালাটা। এক আশ্চর্য মায়াবী শক্তি ছিল যেন পেয়ালাটায়। অবাক বিস্ময়ে বিস্ফারিত চোখে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে সেটাকে। বারবার বলতে থাকলো, অসাধারণ, কি অদ্ভুত সুন্দর কারুকার্য। একবার দেখলে মনে হয় দেখতেই থাকি। আর এটা পেয়েছি একদম বিনামূল্যে। অলির কথায় সায় দিল অম্বরীশ। বিনামূল্যে সে কিভাবে সেটাকে পেয়েছিল সে সবই অলিকে জানালো। অলি শুনে খুবই অবাক, বলল, তাই নাকি? সে যাকে, একদিকে ভালোই হলো, পয়সাও খরচ হলো না, আবার এত সুন্দর জিনিসটাও পেলাম। সারাদিনের পথযাত্রার ক্লান্তি গ্রাস করেছিল অম্বরীশকে, নিয়ে গিয়েছিল গভীর ঘুমের দেশে। হঠাৎ কেউ যেন তার অবচেতন মনটাকে টানতে লাগলো চেতন জগতের দিকে। ঘুমটা একটু পাতলা হতেই তার কানে ভেসে এলো কাতর কণ্ঠের এক চাপা গোঙানি। আমাকে বাঁচাও। স্প্রিং পুতুলের মতো ধর্মুড়িয়ে সে উঠে বসল। পাশের বেড সুইচ টিপে ঘরের আলো জ্বালল। অলি পাশ বালিশটা শক্ত করে আঁকড়ে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল, প্রসব যন্ত্রণা। অম্বরীশ তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। সব ঠিক হয়ে যাবে, আমি এখনই অ্যাম্বুলেন্স ডাকছি। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পড়ল। অলিকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ডাক্তার এসে অম্বরীশকে বলল, দেখুন, অপারেশন করতে হবে, আজকেই ডেলিভারি হবে। আপনি কাউন্টারে ফর্ম আর টাকাটা জমা করে আসুন। প্রায় 1 ঘন্টা কেটে গেল। ওটি ঘরের বাতি তখনও জ্বলছে। চিন্তায় উদ্বিগ্ন অম্বরীশের মনে তখন নানা ধরনের ধন্দের জট পাকাতে লাগল। কতজন সন্তান জন্ম দিতে মারা গিয়েছে, অলিরও যদি সেরকম। আবার নিজেকেই নিজে ধমক দিয়ে বলেছে, ধুর, যত উল্টো পাল্টা ভাবনা। এসব 7-5 ভাবনার মধ্যেই একসময় অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। ডাক্তার এসে বলল, কংগ্রাচুলেশন, আপনার জমজ ছেলে হয়েছে। আনন্দে আত্মহারা অম্বরীশের মুখ প্রফুল্লতায় ভরে উঠল।
কি একটা চিন্তা করল। নিমেষের মধ্যেই প্রদীপের শেষ শিখার মতো দপ করে সেই সব আনন্দ কোথায় যেন মিলিয়ে গেল। আর আমার স্ত্রী, ও কেমন আছে? চিন্তিত মলিন কণ্ঠে জিজ্ঞাসা করল। ওহো, চিন্তা করবেন না, শি ইজ অল রাইট। এখন ক্লান্ত আছেন, বাচ্চা দুটোকে ফিডিং করানো হয়ে গেলেই আপনি দেখতে যেতে পারবেন। স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ল অম্বরীশ। কিছুক্ষণ পর সে অলিকে দেখতে গেল। সন্তান প্রসবের ধকলে মুষড়ে পড়েছে। তার দুর্বল অর্ধচেতন শরীর লুটিয়ে পড়ে আছে বিছানায়। বেডের শিয়রের কাছে বসে সে তার মাথায় আলতো হাত বোলালো। স্নেহভরা মৃদুস্বরে ডাকল, অলি, অলি। ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে প্রসারিত করে অলি তাকালো। ক্লান্তি ভরা একটা মিষ্টি হাসি হেসে আবার চোখ বন্ধ করল। অম্বরীশও আর বিরক্ত করল না। পরদিন রাতেই ঘটল প্রথম অঘটন। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো। শরীরে ক্লান্তির স্পর্শ থাকলেও গতকালের থেকে আজ অলি অনেকখানি সুস্থ সবল। আয়া মাসি তার ভালোই দেখাশোনা করেছিল বটে। গরম দুধ, সময় মতো ওষুধ সবকিছু নিয়ে হাজির হচ্ছিল। অম্বরীশ ফোনে জানিয়েছিল তার গাড়িটা বিগড়ে যাওয়াতে তার আসতে একটু রাত হবে। রাত্রি তখন 9টা প্রায়। অনেকক্ষণ আগেই নার্স এসে অলিকে খাবার দিয়ে চলে গিয়েছিল। মাসি বাইরে গিয়েছিল পান কিনতে। নবাগত শিশু দুটি তখন সুখনিদ্রার দেশে। এরপরেই হয়তো ঘুম থেকে উঠেই আবার গগনবিদারী পরিত্রাহী কান্নায় নিজের অস্তিত্ব জানান দেবে। অলি দেখেছে ঘুমন্ত অবস্থায় দুজনকে দেখে ঠিক যেন দেব শিশু মনে হয়। আয়া মাসি তখনও ফেরেনি। এদিকে ফ্লাস্কের জলও শেষ। বাচ্চা দুটোর দুপাশে কাপড় কোলবালিশের মতো গুজে অগত্যা ওকেই যেতে হলো। ফেরার সময় সে লক্ষ্য করল অন্য সব কেবিনের আলো জ্বলছে, কিন্তু তার কেবিনটা অন্ধকার। নিঃসারে সে কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো। শুক্লাপক্ষের রাত। পশ্চিমের খোলা জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে জ্যোৎস্নার আলো। সেই আলোতে অলি দেখল মুখ পর্যন্ত ঢাকা আলখাল্লা পরিহিত 5-6 জনের মতো অতিকায় চেহারার লোক তার কেবিনে প্রবেশ করেছে। তাদের উচ্চতা এতটাই অস্বাভাবিক যে মাথা হাসপাতাল ঘরের সিলিং ছুঁয়েছে। আগন্তুকরা তার বেডের সামনে দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেকেই ছেলে দুটোর উপর একবার করে ঝুঁকে পরক্ষণে আবার সিধে হয়ে দাঁড়াচ্ছে। এতক্ষণ সে পাথরের মতো দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছিল। হাত থেকে জলের ফ্লাক্সটা ঠন ঠন আওয়াজে মাটিতে পড়ে গেল। সম্বিত ফিরতে এবার সে প্রচন্ড ভয়ে আর্তনাদ করে উঠল। পর মুহূর্তেই অলি দেখল তার চিৎকার লোকগুলির দৃষ্টি আকর্ষণ করেছে। আলখাল্লার জন্য কারো মুখ সে দেখতে পেল না। এরপর তারা প্রত্যেকেই জোনাকির আলোর দীপ্তির মতো লালচে রঙের স্ফুলিঙ্গে পরিণত হয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। আর সাথে সাথে কেবিনের টিউবলাইটটাও জ্বলে উঠল। অলির চিৎকারে আশেপাশের কেবিন থেকে কয়েকজন মহিলা ছুটে এসেছে। ততক্ষণে সে ছেলে দুটোকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ভীত সন্ত্রস্ত ক্রন্দনরত অলির মুখে ঘটনার বিশেষ কোনো বিবৃতি পাওয়া গেল না। যেটুকু সে বলল তাতে বাকিরা কিছুই বুঝল না। একসময় নার্স এসে বাচ্চা দুটোকে দেখে বলল, এই যে জ্বরে গা পুড়ে যাচ্ছে দুজনেরই, দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবুকে ডেকে আনি। নার্সের কথা শুনে অলি হাপুস নয়নে কাঁদতে লাগলো। কেবিনের দরজার সামনে ভিড় ঠেলে হন্তদন্ত করে ভেতরে এলো অম্বরীশ। তাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। হতভম্ব অম্বরীশ কিছুই বুঝে উঠতে পারল না। সে জিজ্ঞাসা করল, আহা, কি হয়েছে বলবে তো? তোমার কেবিনের সামনে এত ভিড়ই বা কেন? ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা বলল, আরে তোমার স্ত্রীর চিৎকার শুনেই তো আমরা এলাম। জিজ্ঞেস করলে ঠিক করে কিছু বলতেও পারছে না। বোধহয় খুব ভয় পেয়েছে কোনো কিছুতে, কিছুই তো বলছে না। দেখি একটু দেখি, সরুন তো, এখানে ভিড় করবেন না, সব ঠিক আছে। আপনারা নিজেদের কেবিনে যান, যান তো দেখি, যান।
ভারী গম্ভীর গলায় ডাক্তার নার্সকে কেবিনের পর্দা টানার হুকুম জারি করল। বাচ্চা দুটোর নাড়ি টিপে থার্মোমিটার, স্টেথোস্কোপ ইত্যাদি দিয়ে বেশ কিছুক্ষণ পরীক্ষা করে জানালো ঠান্ডা লাগার জন্য জ্বর এসেছে, ওষুধ দেবে, সেরে যাবে। একসময় ডাক্তার নার্স সবাই চলে গেল। অলি কিছুটা ধাতস্থ হলে অম্বরীশকে সব ঘটনা খোলসা করে জানালো। আচ্ছা বলো তো কি হয়েছে, কি দেখেছো তুমি? ওই লোকগুলো অনেক লম্বা, ওরা ওরা আমার ছেলেদের। কথাগুলোতে আমল না দিয়েই হো হো করে হেসে অম্বরীশ বলল, ও সব তোমার মনের ভুল, দুর্বলতা কাটেনি তো এখনো, তাই কি দেখতে কি না দেখেছো। এক প্রকার হ্যালোসিনেশন হয়েছিল তোমার। এখন শুয়ে পড়ো, নইলে আরো শরীর খারাপ করবে। অম্বরীশের কথাগুলো স্বস্তি আনতে পারল না অলির মনে। সারা রাত ছেলে দুটোকে বুকে করে আগলে রাখল। একবার করে ছেলে দুটোর মুখপানে চায়, আর একবার করে উঠে জানলায় গিয়ে কি একটা দেখে আসে। এভাবে সারা রাত বিভিন্ন যুক্তিতর্ক ব্যাখ্যার মধ্য দিয়ে ঘটনাগুলো বিশ্লেষণ করে বোঝার এক বৃথা চেষ্টা করল। এক অশনি শঙ্কা তার অন্তরকে উথাল পাথাল করে তুলল। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। জ্যোৎস্নার রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠেছিল, আর কিছুক্ষণ পোহালেই ভোর। তখন এই প্রাণহীন অন্ধকার মৃত্যুপুরীর বুক চিরে পূর্বাকাশে উদীয়মান হবে প্রাণবান বলবান সূর্য। তার দীপ্তিতে চারিদিক জুড়ে প্রাণের নবসঞ্চার ঘটবে। হঠাৎই অলির মনে হলো কারা যেন তার পাশে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। সে চোখ খুলতেই দেখে তার পাশে দাঁড়িয়ে সেই লোকগুলো যাদের কিছুক্ষণ আগেই সে দেখেছিল। ক্ষুব্ধ সাপের মতো ফোঁসফোঁস করছে। এবার তারা একটু একটু করে আরো কাছে আসতে লাগলো অলির। অম্বরীশ তখন অঘরে ঘুমিয়ে। সে প্রাণপণ চেষ্টা করল চিৎকার করে তাকে ডাকার, কিন্তু তার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল, ঠিক যেন প্যারালাইজড রোগী। কোনো অদৃশ্য শক্তি তার শরীরের সমস্ত বল শোষণ করে নিয়েছিল। চিৎকার তো দূরে থাক, হাতের আঙুল নাড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না। মনে মনে একবার ভাবল, তাহলে কি কিছুক্ষণ আগের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটবে? এক সর্বনাশের আশঙ্কা তার মনে এলো। ঠিক তখনই ওদের একজন তার দুহাত বাড়ালো অলির সন্তান দুটোর দিকে। এই সময় তার নজর পড়ল লোকটার হাতের দিকে। আলখাল্লার হাতা থেকে বেরিয়ে এসেছে লালচে রঙের হাত। হ্যাঁ, লালচে রং। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরো ভালো করে লক্ষ্য করল, দেখল হাতটা একটা সাধারণ পুরুষের হাতের থেকে প্রায় দ্বিগুণ আকারের। ছোচালো তীরের ফলার মতো সরু আঙুলগুলো। মানুষের হাতের চামড়াটাকে ছাড়িয়ে নিলে পেশির একটা স্তর লক্ষ্য করা যাবে। এ ঠিক যেন সেই রকম, তবে কোনো এক আধাস্বচ্ছ আবরণ এটাকে ঢেকে রেখেছে। এরপর লোকটা দুহাতে অলির দুই সন্তানদের তুলে নিল। পলকের মধ্যেই লোকগুলোর প্রত্যেকেই একে একে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হলো, ঠিক আগের মতো। তারা অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে শূন্যে পাক খেতে খেতে জানলা দিয়ে বেরিয়ে মিশি জ্যোৎস্নায় মিলিয়ে গেল। আর্তচিৎকার করে উঠল অলি। কি হলো, কি হলো তোমার? আবার দুঃস্বপ্ন দেখেছো? ঘুম ভাঙতে না ভাঙতেই থতমত খেয়ে জিজ্ঞাসা করল অম্বরীশ। না, ওরা ওরা আবার এসেছিল। শোনো, আমার আর এই হাসপাতালে ভালো লাগছে না। চলো বাড়ি ফিরে যাই, ডিসচার্জ নিয়ে নাও প্লিজ। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি ডাক্তারের সঙ্গে কথা বলি, দেখি বাড়িতেই তোমার দেখাশোনার একটা ব্যবস্থা করে দেব। সেদিনের পর হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে অলি তার ছেলেদের সাথে
কলকাতার বাড়িতে চলে এসেছিল। ওর দেখাশোনার জন্য অম্বরীশ 2জন নার্স রেখেছিল বাড়িতে। 7 বছর কেটে গিয়েছে। 2 ভাই বুকুন আর তোতন বড় হয়েছে। অম্বরীশের ব্যবসা আগের থেকেও আরো রমরমিয়ে চলছে। সেদিনের ছেলে মানুষ অলি আছে দায়িত্ববান মা। আর কিছুদিন পরেই তার 2 ছেলের জন্মদিন। তাই আসছে ঘরদুয়ারগুলো ঝাড়া পোছা করছে। আলমারিটা ছাড়বার সময় খবরের কাগজে মোড়া কি একটা জিনিস তার চোখে পড়ল। খুলে দেখে সেই পেয়ালাটা। সেবার নেপাল থেকে ফিরে যেটা অম্বরীশ তাকে উপহার দিয়েছিল। সেই অসাধারণ কারুকৃতিগুলো আজও ঠিক আগের মতো নজর কাড়ে, বরং আগের থেকে যেন বেশি মোহ তৈরি করছিল। পেয়ালাটার জৌলুস সময়ের সঙ্গে যেন আরো বেড়ে উঠেছিল। অলি কিছুক্ষণ এভাবেই মোহগ্রস্তের মতো পেয়ালাটার দিকে তাকিয়েই রইল। এর আগে পেয়ালাটার বিস্ময়কর কারুকার্য দৃষ্টি আকর্ষণ করেছে ঠিকই, কিন্তু আজকের অনুভূতিটা তার কাছে যেন একটু অন্যরকম ঠেকল। ঢাকনাটা খুলতেই তার মনে হলো সেটার ভেতরে অন্ধকার গহ্বর তাকে যেন ডাকছে, ভেতরে নিয়ে যেতে চাইছে কোনো এক অপার্থিব রহস্যময় জগতে। অলি মন্ত্রমুগ্ধের মতো পেয়ালাটার ভেতরে তাকিয়ে থাকল। এমন সময় খুব মৃদু একটা আওয়াজ তার কানে ভেসে এলো। ঠিক শুনতে পেল না। পেয়ালাটার গায়ে কান পেতে শোনার চেষ্টা করল। এবারও এলো আওয়াজটা, এত মৃদু যে ঠিক শ্রুতিগোচর হচ্ছিল না। তবে মনে হচ্ছিল কেউ যেন তার নাম ধরে ডাকছে, আর সেটা আসছিল পেয়ালার ভেতর থেকেই। আচমকা একটা ডাকে সে চমকে উঠল। স্পষ্ট শুনতে পেল এবার কেউ তার নাম ধরে ডাকছে, তবে এবার সেটা পেছন থেকে এলো। তাকিয়ে দেখে অম্বরীশ দাঁড়িয়ে। কি গো, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? অলি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, ডাকছিলে? অন্যমনস্ক ছিলাম, তাই শুনতে পাইনি। সে রাত্রে খাওয়ার সময় খুব জ্বালাতন করছিল অলির ছোট ছেলে বুকুন। কিছুতেই খাবার মুখে তুলতে চাইছিল না। ভয় দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো হোক কিংবা ভোলানো হোক, এটা মায়েদের একরকম ব্রহ্মাস্ত্র যেন। কাজে সেই একই পন্থার আশ্রয় নিল সে। তাড়াতাড়ি খেয়ে নে, নইলে ভূতু চলে আসবে। বলা মাত্রই একটা মৃদু শীতল বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। সেই সাথে তার কথারই খুব মৃদুস্বরের প্রতিধ্বনি সে শুনতে পেল। অকস্মাৎ শিহরণ বয়ে গেল সারা শরীরে। অম্বরীশ পাশের ঘরে তার বড় ছেলে তোতনকে পড়াচ্ছিল। হঠাৎ করেই বুকুনের কান্নার আওয়াজ শুনে সে ছুটে আসে। দেখল অলি বুকুনকে মাটিতে চিৎ করে ফেলে চুলের মুঠি ধরে ভাতের বড় বড় গ্রাস মুখে ঠেসে দিচ্ছে। মায়ের নির্মম আচরণের কবল থেকে নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করছে বুকুন। ছাড়াবেই বা কি করে? অলি যে তার পেটে পা দিয়ে শক্ত করে চেপে রেখেছে। ছেলেটা ছটফট করছে, গাল ভর্তি ভাতের জন্য গলা ছেড়ে কাঁদতেও পারছে না। দু একবার অকক করে আবার ফুপিয়ে উঠছে। এত বছরের দাম্পত্য জীবনে অম্বরীশ অলিকে এরকম আচরণ করতে কখনো দেখেনি। তার এইসব কাণ্ড দেখে সে কয়েক মুহূর্তের জন্য হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তারপর এক ছুটে একরকম ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এমন ভাবে কেউ মারে? ছেলেটা মরে যাবে তো। অম্বরীশ রাগে ফুপিয়ে উঠে বলল। অলি নীরব। তার এলোকেশি চুল বিশৃঙ্খল ভাবে মুখের উপর ছড়িয়ে পড়েছিল। দু চোখ অস্বাভাবিক রকমের লাল, রক্তবর্ণা সেই চোখ স্পষ্ট জাহির করছিল হিংস্রতার। অম্বরীশ এ এক যেন অন্য অলিকে দেখছিল। ছেলেটা তখনও কেঁদে চলেছিল, গালগুলো লাল হয়ে গিয়েছিল, মুখ দিয়ে লালা গড়াচ্ছিল, কিন্তু এসবের দিকে অলির কোনো ভ্রুক্ষেপ নেই। তার পাশবিক দৃষ্টি
তখনও ছেলেটার দিকে। অলিকে চুপ করে থাকতে দেখে এবার অম্বরীশ বেশ বিরক্ত হলো। কাঁধে হালকা ঝাঁকুনি দিতেই অলি থপ করে মাটিতে লুটিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ল। কতক্ষণ অজ্ঞান ছিল তার মনে নেই। জ্ঞান ফেরার পর দেখে অম্বরীশ পাশে বসে তার মাথায় হাত বোলাচ্ছে। তাদের বহুদিনের পুরনো ফ্যামিলি ডাক্তার পরিমল ঘোষাল একাগ্র দৃষ্টিতে ওষুধের শিশির দিকে তাকিয়ে সেটাই টোকা মারছিল। ডাক্তার ঘোষাল গম্ভীর ভারী গলাটাকে যথাসম্ভব নরম করে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে মা? মাথাটা কেমন জানি ধরে আছে। অম্বরীশকে কয়েকটা ওষুধের শিশি আর ট্যাবলেট দিয়ে ডাক্তার ঘোষাল বললেন, আচ্ছা দেখুন, ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে এক্সেসিভ হাইপারটেনশন। রাত্রে ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে তাই কয়েকটা ঘুমের বড়ি লিখে দিলাম। আর হ্যাঁ, দুশ্চিন্তা, রাগ, যে কোনো রকমের উত্তেজনা এখনো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ, তাই এসব থেকে ওকে এখন বিরত থাকতে হবে। আমি তাহলে আসি অম্বরীশ বাবু। ডাক্তার ঘোষালকে এগিয়ে দিয়ে অম্বরীশ অলির পাশে এসে বসল। কি হয়েছিল আমার? ছেলেরা কই? অলি জিজ্ঞাসা করল। ওরা ঘুমোচ্ছে। ও ঘরে ঘুম পাড়িয়ে এসেছে অনেকক্ষণ আগেই। একটু থেমে কি যেন একটা ভেবে নিয়ে জিজ্ঞাসা করল, তোমার কি কিছুই মনে নেই? না, তেমন কিছুই তো মনে পড়ছে না। শুধু শুধু আবছা মনে পড়ছে ছেলেটাকে খাওয়াচ্ছিলাম, আর আর তখন একটা ডাক, একটা খুব মৃদু শব্দ। কথাটা অসম্পূর্ণ রেখেই কি যেন একটা মনে করার চেষ্টা করল। মনে মনে হয়েছিল কেউ যেন আমার কানে বলল, ভূত চলে আসবে, ভূত চলে আসবে। হ্যাঁ, এই কথাটাই, ঠিক ঠিক এটাই শুনেছিলাম। কথাটা খুব আস্তে শোনাচ্ছিল। অম্বরীশ মৃদু হেসে বলল, তুমি বিশ্রাম নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। সে উঠতে যাচ্ছিল, অলি তার হাতটা টেনে ধরল, বলল, আমার কাছে একটু থাকবে প্লিজ? কেমন ভয় ভয় করছে। মাঝরাত্রে হঠাৎই অম্বরীশের ঘুমটা ভেঙে গেল। একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল সে। কোথায় দাঁড়িয়েছিল সে জানে না। যেদিকে দুচোখ যাচ্ছিল শুধুই অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে থেকে বারবার ভেসে আসছিল একটা কথা, ভূতু খাচ্ছে, ভূতু খাচ্ছে। কথাটা প্রতিধ্বনিত হচ্ছিল ঠিক যেমন পাহাড়ে হয়। বেড ল্যাম্পের সুইচটা দিল। গ্লাসের জলে চুমুক দিতে যাবে তখনই তার চোখ গেল বিছানার ওপাশটায়। অলি নেই। তাহলে কি বাথরুমে গিয়েছে? শরীরের অবস্থা ভালো নয়, একবার গিয়ে দেখা দরকার। এই ভেবে যেই সে পা বাড়াতে যাবে ঠিক তখনই একটা আর্তচিৎকার শুনতে পেল। ভয়ে সে শিউরে উঠল। চিৎকারটা বাচ্চা ছেলের, এসেছিল তাদের পূর্বের বাগানের দিক থেকে। অম্বরীশ কাল বিলম্ব না করে ছুটে পাশের ঘরে গেল, যেখানে তার দুই ছেলে শুয়েছিল। ঘরের আলো জ্বালতেই দেখল খাটে তোতন একা শুয়ে, পাশে তার ভাই বুকুন নেই। হন্তদন্ত হয়ে তোতনকে একরকম ঝাঁকিয়ে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করল, তোর ভাই কোথায়? কেন? এই তো পাশেই শুয়ে আছে। চোখ কসলাতে কসলাতে ঘুম ভাঙা গলায় বলল সে। অম্বরীশ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাগানের দিকে ছুটল। নিশুতি অন্ধকারে চারিদিক হারিয়েছে। বাগানের লাইটটা বেশ কয়েকদিন থেকেই খারাপ হয়ে পড়েছিল। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালল।
আওয়াজটা ঠিক এসেছিল নারকেল গাছগুলোর দিক থেকে। তার ছোট ছেলেটা ঘরে নেই, তাহলে কি তার কিছু হয়ে গেল? এই ভর রাত্রে অন্ধকারে সে বাগানে কেন আসতে যাবে? চিৎকারটা কার ছিল? এসব ভাবছে আর খুঁজে চলেছে। তার মনে তখন সংশয় ভর করেছে। খুঁজতে খুঁজতে একসময় সে দ্বিতীয় নারকেল গাছটার গোড়ায় এসে পৌঁছল। ঠিক তখনই পাতার খসখস শব্দ তার কানে এলো। ফ্ল্যাশ লাইটের আলোটা ফেলল নারকেল গাছটার মাথার দিকে। এত লম্বা গাছ যে ফ্ল্যাশ লাইটের আলো পৌঁছাচ্ছিল না সেখানে। আবার খসখস শব্দ, এবারেরটা একটু জোরে। অনেক নিশাচর পাখিরা রাত্রে গাছে এসে বসে, তারাই হবে হয়তো। ফ্ল্যাশ লাইটের আলোটা সরাতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার মনে হলো পাতাগুলোর আড়াল থেকে কিছু একটা সরসর করে নিচে নেমে এলো যেন। অম্বরীশ চোখ ছোট করে দেখার চেষ্টা করল, কিন্তু ফ্ল্যাশের আবছা আলোয় কিছুই ভালো করে চোখে পড়ল না তার। হঠাৎই সেটা ক্ষিপ্র গতিতে গাছ বেয়ে অনেকটা নিচে নেমে এলো। এবার লাইটের আলোয় সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। যা দেখল তাতে তার রক্ত জল হবার দশা। আর্মির কঠিন মেরুদণ্ডেও ভয়ে শিহরণ খেলে গেল। পাতার খসখস শব্দটার উৎসে পাখি বা নিশাচর জীব ছিল না। ওভাবে মগডাল থেকে নেমে এসেছে অলি। ফ্ল্যাশের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তার টকটকে লাল হিংসাপরায়ণ দুটো চোখ। মুখের সব কটা দাঁত অস্বাভাবিক রকমের লম্বা আর ধারালো। ঠোঁটের কষে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছিল। অম্বরীশের চোখ তার হাতের দিকে যেতেই ছিটকে গেল কয়েক পা। অলির হাতে তাদের ছোট ছেলে বকুন, ছিন্ন তার শরীর। পেটের মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করে দেওয়া হয়েছে তার নরম দেহটাকে। নাড়িভুড়িগুলো বেরিয়ে এসে ঝুলে পড়েছে। রক্তে বকুনের সারা শরীর ভিজে গিয়েছে, সেই সাথে অলির সালোয়ার কামিজও। বকুনের শরীরটাকে নিয়ে অলি নারকেল গাছটায় দুবার গিরগিটির মতো পাক খেয়ে একটা নিষ্ঠুর হাসি হাসল। তার গলাটা পুরুষ মানুষের মতো শোনালো। এই গলা আগেও শুনেছিল সে। নেপালে যার কাছে সে পেয়ালাটা কিনেছিল সেই বৃদ্ধর কাছে। ঘটনার আকস্মিকতায় অম্বরীশ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল। কষ্টে আবেগে ফ্যাস ফ্যাসে গলায় সে বলল, এ কি করলে অলি? আমাদের ছেলের এ কি অবস্থা করলে? তার কোনো কথাই যেন সে শুনতে বুঝতে পারছিল না। অলি তার তীক্ষ্ণ দাঁতগুলো বের করে ফিক করে তাচ্ছিলের একটা হাসি হাসল। বুভুক্ষ জন্তুর মতো সজোরে কামড় বসালো বকুনের ছিন্ন শরীরে। চুইংগামের মতো টেনে ছিঁড়ে চিবোতে লাগলো সেটার কিছুটা। চিবুক বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত পড়ল মাটিতে। এবার সে তার পৈশাচিক হাত বকুনের চেরা পেটের মধ্যে ভরে মর্মর শব্দে মেরুদণ্ডটাকে ভেঙে বের করে আনলো। ঠিক তখনই মাথার দিকের অংশটা ছিঁড়ে ধপ করে মাটিতে এসে পড়ল। তার হাতের বাকি ছিন্ন অংশটাকে সজোরে ছুঁড়ে ফেলল। সশব্দে সেটা অন্ধকারে কোথাও গিয়ে পড়ল। লালায়িত জিভে মুখের চারপাশে লেগে থাকা রক্ত পরম তৃপ্তির সাথে চেটে খেল। তারপর আবার শস্য শব্দ করে গাছে উঠে পাতার আড়ালে কোথায় মিলিয়ে গেল। শোনা গেল শুধু পাতার খসখস শব্দ। অম্বরীশ এতক্ষণ পাথরের মতো আড়ষ্টভাবে দাঁড়িয়ে সব দেখছিল। সে অবিচল, অচঞ্চল, যেন সে তার বোধের অতীত ঘটনান্তরে গিয়ে কুল হারিয়ে ফেলেছে। বুঝতে পারছে না এ কে, তার অলি না অন্য কেউ। বাঁচাও অম্বরীশ! গাছের পাতাগুলোর মধ্যে থেকে অলির করুণ আর্তনাদ ভেসে এলো। আর মুহূর্তের মধ্যেই কোনো একটা ভারী জিনিস তীব্র গতিতে সশব্দে আছড়ে পড়ল মাটিতে। তারপরেই সব শান্ত। এক অবিশ্বাস্যময় নীরবতা গ্রাস করল চারপাশের পরিবেশ। অম্বরীশের সম্বিত ফিরতেই ছুটে গেল ঘটনাস্থলে।
মাটিতে পড়ে থাকা জিনিসটার দিকে কাপা কাপা হাতে ফ্ল্যাশের আলোটা ফেলতেই সে আটকে উঠল। এক পাশে পড়ে বুকুনের ছিন্ন ভিন্ন অর্ধেক শরীর, আর ঠিক পাশে অলির প্রাণহীন দেহ। নিচে পড়ে থাকা একটা ইটে লেগে তার মাথাটা ফালা ফালা হয়ে গেছিল। একটা চোখ পুরোপুরি বেরিয়ে এসেছিল। গল গল করে রক্ত বেরিয়ে এসে আশেপাশের কিছুটা মাটিকে লাল করে দিয়েছিল। অলি, অলি, অস্পষ্ট আর্ত কণ্ঠে বলল অম্বরীশ। নিষ্প্রাণ অলির দেহের পাশে বসে থাকলো বিধ্বস্ত মনে। তার জীবন সঙ্গিনীকে কেড়ে নিল এ কোন অভিশাপ? অলিকে কি সুন্দর দেখাচ্ছে এখন, ঠিক প্রথম দিন যেদিন নববধূর সাজে ও তার সামনে এসে দাঁড়িয়েছিল, ঠিক সেই রকম। এখন সে যেন ঘুমোচ্ছে। এ ঘুম ক্ষণিকের নয়, এ চিরনিদ্রা। জগতের কোনো শুভ অশুভ শক্তি এ ঘুম ভাঙিয়ে মঙ্গল সূচনা করতে পারবে না। সে বিশ্বাস করতে পারছিল না যে অলি আর নেই। বর্ষার কালো মেঘের মতো একরাশ দুঃখ, হতাশায় তার মন ছেয়ে গেল। দুগাল বেয়ে বিন্দু বিন্দু বেদনা তরল এসে মিশল মাটিতে। এমন সময় অদূরে অন্ধকারের মধ্যে থেকে কি একটা জিনিস ঘর ঘর শব্দে গড়াতে গড়াতে অম্বরীশের দিকে এলো। সেই পেয়ালাটা হাতে তুললে নেওয়া মাত্রই দেখল সেটা রং পরিবর্তন হয়ে গিয়েছে। আগের মতো আর কালো নেই, বরং সেটা এখন দেখাচ্ছে লাল, রক্তাভ লাল। অলঙ্কৃত মন্ত্রগুলো জল জল করে জ্বলছে। এই সেই অভিশপ্ত পাত্র। এটা আনার পর থেকেই একের পর এক অঘটনগুলো ঘটতে শুরু করেছিল। কোনো এক কারণে হঠাৎই তার চোখ গেল অদূরের অন্ধকারের দিকে। যেদিক থেকে পাত্রটা গড়িয়ে এসেছিল, ফ্ল্যাশের আলোটা ওদিকে ফেলতেই দেখল কারা যেন দাঁড়িয়ে সেখানে। কিছুটা এগিয়ে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করল। দেখল সেই নেপালি বৃদ্ধ যে এই মারণ পেয়ালাটা দিয়েছিল। তাকে ঘিরে দশাশই চেহারার ৫-৬ জন লোক, প্রত্যেকের মুখ অব্দি ঢাকা আলখাল্লা। অম্বরীশের মনে পড়ে গেল আজ থেকে প্রায় বছর ৭ আগেকার কথা। ডেলিভারির সময় অলি হাসপাতালে কিছু অস্বাভাবিক দেখে খুব ভয় পেয়েছিল। তাকে বলেছিল এদেরই কথা, কিন্তু তখন সে বিশ্বাস করেনি, গুরুত্বহীন ভেবে উড়িয়ে দিয়েছিল। হঠাৎই ওপাশ থেকে ফ্যাঁসফ্যাঁসে গলায় বৃদ্ধ হাসতে লাগলো। সঙ্গে সঙ্গে বাকিদেরও শুরু হলো সম্মিলিত হাসির রোল। চারিদিকে প্রতিধ্বনি হতে লাগলো তাদের সেই অমানবিক হাসি, অস্বস্তিকর সেই হাসি। বিষবাণের মতো অম্বরীশের কানে বিচ্ছিল। রাগে বিরক্তিতে হাতের পেয়ালাটা সজোরে ছুঁড়ে মারল। বাউন্ডারি ওয়ালে লেগে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। নিমেষের মধ্যেই সেই সব হাসিগুলো বন্ধ হয়ে এলো। লোকগুলো অন্ধকারে মিলিয়ে গেল। কতক্ষণ নির্নিমেষে অলির লাশের দিকে তাকিয়ে বসেছিল তার মনে নেই। একসময় সহসা সে শুনতে পেল পরিচিত একটা কণ্ঠস্বর, অলির গলা। সেটার উৎস খুঁজতে সে ব্যতিব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ সেটা আকাশবাণীর মতো শূন্য থেকে ভেসে আসছিল। অম্বরীশ, তোতলকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও এক্ষুনি। ওরা আবার ফিরে আসবে। ও পেয়ালা যাদের কাছে গিয়েছে তাদেরকেই খেয়েছে। ওর খিদে কখনো মেটে না। চলে যাও, চলে যাও, চলে যাও। কথাগুলো থেমে যেতেই অম্বরীশ দেখল অলির শরীরটা যেখানে পড়েছিল সেখানটা ফাঁকা। বুকুনের আধখানা শরীরের অংশটাও নেই, শুধু কিছুটা রক্ত মিশে মাটিটা লাল হয়ে আছে।